এই প্রথমবার বাংলাতে ডেভিড জে সার্জের লেখা দ্য ম্যাজিক অফ থিঙ্কিং বিগ এর বাংলা সংস্করণ বড় স্বপ্নের বড় জাদু। জানুন সাফল্য লাভের লুকোনো উপায়, হাতের মুঠোয় আনুন অধরার স্বপ্নকে। দেখুন কিভাবে আসে উজ্জ্বল ভবিষ্যৎ, সম্মানের চাকরি, আর্থিক নিরাপত্তা, প্রভাবশালী ক্ষমতা, মধুর সম্পর্ক, তৃপ্তিদায়ক আনন্দময় জীবন। আজ শুনবেন পরিবেশ সামলাতে শিখুন, প্রথম শ্রেণীর মানুষ হয়ে উঠুন। মনটা এক অদ্ভুত মেশিন। যদি মন সঠিক পথে চিন্তা করে তাহলে তা আপনাকে অভূতপূর্ব সাফল্য দিতে পারে। অথচ ওই একই মন অন্যভাবে কাজ করলে ব্যর্থতা ছাড়া কিছুই জুটবে না। সব রকম সৃষ্টির মধ্যে মন সবচেয়ে সূক্ষ্ম সংবেদনশীল যন্ত্র। এবার দেখা যাক মনটা যেভাবে ভাবনা চিন্তা করে সেভাবে চিন্তা করার কারণ কি। হাজার হাজার মানুষ আজ স্বাস্থ্য সচেতন হয়ে উঠেছে। আমাদের দেশে সবাই ক্যালোরির হিসাব করছে। আমরা ভিটামিন, খনিজ ও অন্যান্য সম্পূরক ঔষধকে কয়েক মিলিয়ন ডলার খরচা করি। আমরা সকলেই জানি কেন। খাদ্য পুষ্টি সংক্রান্ত গবেষণা থেকে আমরা জেনেছি যে শরীরে খাবার দাবারের প্রত্যক্ষ প্রতিফলন ঘটে। আমাদের শরীরের কর্মক্ষমতা, রোগ প্রতিরোধ শক্তি, শরীরের আয়তন, এমনকি কতদিন বাঁচব এও আমাদের খাবার নির্ণয় করে দেয়। শরীরকে যা খাওয়ানো হয় শরীর তেমনটি হয়ে ওঠে। অনুরূপ মনকে যে খোরাক দেওয়া হয় মনও তেমন হয়ে ওঠে। অবশ্য মনের খোরাক, মনকে যে খোরাক দেওয়া হয় মনও তেমন হয়ে ওঠে। অবশ্য মনের খোরাক প্যাকেটে বা দোকানে কিনতে পাওয়া যায় না। আপনার পরিবেশ যে সব অজস্র জিনিস আপনার সচেতন ও অবচেতন ভাবনা চিন্তাকে প্রভাবিত করে সেই পরিবেশই আপনার মনের খোরাক। মন যেমন খোরাক পায় তেমন ভাবেই গড়ে ওঠে আমাদের অভ্যাস, অনুশীলন, মনোভাব ও ব্যক্তিত্ব। আমরা প্রত্যেকেই বংশানুক্রমে বিকাশের কিছু ক্ষমতা পেয়েছি। তবে এই ক্ষমতা আমরা কিভাবে ও কতখানি বিকশিত করেছি তা মনের খোরাকের উপর নির্ভর করে। শরীর যেমন আমাদের খাবার দাবারের প্রতিফলন, সেরকমই মন পরিবেশের প্রভাবের প্রতিফলন। কখনো ভেবে দেখেছেন কি মার্কিন যুক্তরাষ্ট্রে আপনার জন্ম না হয়ে অন্যত্র বড় হলে আপনি কেমন মানুষ হয়ে উঠতেন? কেমন খাবার দাবার পছন্দ করতেন? পোশাক পরিচ্ছদে আপনার পছন্দ অপছন্দ কি একই রকম হতো? কেমন অবসর বিনোদন পছন্দ করতেন? আপনার ধর্ম কি হতো? এইসব প্রশ্নের উত্তর পাওয়া অসম্ভব। তবে অন্য কোনো দেশে জন্মালে সম্ভবত আপনার ব্যক্তিত্ব সম্পূর্ণ ভিন্ন হতো, কারণ আপনি অন্যরকম পরিবেশে প্রভাবিত হতেন। আর সবাই জানে পরিবেশ মানুষকে গড়ে তোলে। মনে রাখবেন, পরিবেশ আমাদের গড়ে তোলে, আমাদের ভাবনা চিন্তাকে প্রভাবিত করে। এমন একটা অভ্যাস বা অনুশীলনের বা আচরণের উদাহরণ দিন যা আপনি অন্য কারো থেকে শেখেননি। ছোট্ট ছোট্ট জিনিস, যেমন যেভাবে আমরা কথা বলি, কাশি, হাতে কাপ ধরে, গান বাজনা, সাহিত্য, অবসর, বিনোদন, পোশাক, এসবে আমাদের পছন্দ অপছন্দ অনেকাংশে পরিবেশ দ্বারা প্রভাবিত হয়। আরও জরুরি, আপনার চিন্তার আকার, আপনার জীবনের উদ্দেশ্য, আপনার দৃষ্টিভঙ্গি, আপনার সম্পূর্ণ ব্যক্তিত্ব গঠনে পরিবেশের প্রধান ভূমিকা রয়েছে। দীর্ঘ সময় যাবৎ হতাশাবাদী মানুষের সঙ্গে মেলামেশা করলে আমরাও সেরকম চিন্তা করব। তুচ্ছ সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা করলে আমাদের কাজ, অভ্যাস, অনুশীলনে সেই তুচ্ছতা প্রকাশ পাবে। আবার যারা বড় বড় চিন্তা করতে পারেন তেমন মানুষের সঙ্গে মেলামেশা করলে আমাদের চিন্তা ভাবনায় উন্নতি হবে। উচ্চাভিলাষী মানুষের সঙ্গে থেকেও আমরা উচ্চাকাঙ্ক্ষী হয়ে উঠব। বিশেষজ্ঞরা মনে করেন আজ আপনি যেরকম, আপনার ব্যক্তিত্ব, আশা আকাঙ্ক্ষা, জীবনের বর্তমান পরিস্থিতি যেরকম, সে সবই প্রধানত আপনার মানসিক পরিবেশের পরিণাম। বিশেষজ্ঞরা এ কথাও জানেন যে এখন থেকে 1, 5, 10, 20 বছর পর আপনি যেমন হয়ে উঠবেন তাতে আপনার ভবিষ্যৎ পরিবেশের
গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। কয়েক মাস বা বছরে আপনিও বদলে যাবেন, এ কথা আমরা সকলেই জানি, কিন্তু কিভাবে কোন পথে বদলাবেন এই আপনার ভবিষ্যৎ পরিবেশ নির্ণয় করবে। আপনার মনের খোরাক তা বদলাবে। এবার দেখা যাক ভবিষ্যৎ পরিবেশ থেকে কিভাবে সন্তোষ ও শ্রীবৃদ্ধি করা যায়। পদক্ষেপ 1, নিজেকে সাফল্যের জন্য প্রস্তুত করুন। বিশাল ও বিপুল সাফল্যের পথে প্রধান বাধা হলো বিশাল কোনো কৃতিত্ব অর্জন করা, আমার সাধ্যাতীত এই অনুভূতি। এইরকম দৃষ্টিভঙ্গির মূলে রয়েছে মনের মধ্যে চাপা পড়ে থাকা নানা ভাবনা চিন্তা, যা আমাদের তুচ্ছ সাধারণ মানুষ করে তোলে। মনের মধ্যে চাপা পড়ে থাকা এসব শক্তিগুলিকে সঠিকভাবে বোঝা ও চেনার জন্য আমাদের ছোটবেলার দিনগুলিকে ফিরে যেতে হবে। শিশুকালে সবারই উঁচু লক্ষ্য, মহান উদ্দেশ্য থাকে। খুব অল্প বয়স থেকেই আমরা অজানাকে জয় করা, নেতৃত্ব করার, গুরুত্বপূর্ণ পদে কাজ করার, রোমাঞ্চকর উৎসাহবর্ধক কাজ করার, খুব খ্যাতনামা ও বিত্তবান হয়ে ওঠার, সংক্ষেপে বলতে গেলে সবার প্রথম, সবার চেয়ে বড়, সবার সেরা হয়ে ওঠার স্বপ্ন দেখি। আর আমাদের অজ্ঞানতার সুখ স্বর্গে বসে ওই লক্ষ্যে পৌঁছাবার পথটিও দেখতে পাই। অথচ বাস্তবে কি হয়? লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রয়াস শুরু করার আগেই নানা রকম দমনকারী প্রভাব সক্রিয় হয়ে ওঠে। সর্বত্রই আমরা শুনেছি স্বপ্ন দেখা বোকামি, আমাদের চিন্তা ভাবনাগুলি নাকি অলীক, অসম্ভব, অপদার্থতা বা হাস্যকর। আমরা শুনেছি জীবনে খুব সফল হয়ে ওঠার জন্য চাই অর্থবল, কিংবা ভাগ্যই আমাদের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করে, অথবা তুমি তো বুড়ো হয়ে গিয়েছ, বা একেবারেই কাঁচা বয়স, চেষ্টা করে লাভ নেই, সফল হওয়া এত সোজা নয়। বারবার এই জ্ঞান ও গর্ভ প্রচার শুনে শুনে বেশিরভাগ মানুষ নিম্নোক্ত যে কোনো একটি শ্রেণীর মানুষ হয়ে ওঠে। প্রথম দল, যারা সম্পূর্ণ হাল ছেড়ে দেয়। অধিকাংশ মানুষ মনে মনে বিশ্বাস করতে শুরু করে যে তাদের মধ্যে সেই ক্ষমতা নেই। সত্যিকার সাফল্য ও কৃতিত্ব শুধু ভাগ্যবান মানুষের কপালে জোটে। এই দলভুক্ত মানুষদের চেনা সহজ। এরা নিজেদের অবস্থা বোঝাতেও, নিজেরা সুখী তা বোঝাতেও তৎপর হয়ে ওঠে। এক বেশ বুদ্ধিমান ভদ্রলোক, বয়স 32 বছর, সম্প্রতি আমাকে বোঝাচ্ছিলেন তিনি তার ভবিষ্যৎহীন, অতি তুচ্ছ অথচ নিরাপদ চাকরিতে সন্তুষ্ট কেন। বুঝিয়েছিলেন খুব ভালো, তবে উনি নিজেও জানতেন যে উনি নিজেকে ও আমাকে ঠকাবার চেষ্টা করছেন। উনি চেয়েছিলেন এমন কাজ যেখানে নিজেকে বিকশিত করে তোলা যায়, তবে নানা দমনকারী প্রভাব ওর মনে দৃঢ় বিশ্বাস জাগিয়ে তুলেছিল যে ও বড় কিছু করার অনুপযুক্ত। সত্যি কথাটা হলো, এই দলটি কাজে অসন্তুষ্ট, চাকরি অন্বেষণকারী, সুযোগ সন্ধানী লোকেদের থেকে সম্পূর্ণ ভিন্নমুখী। এদের ভবিষ্যৎ সম্ভাবনাহীন, জীবিকা অনেকটা দুদিক খোলা কবরের মতো। ভাগ্যলক্ষ্মী কখনো সুপ্রসন্ন হবে এই আশায় উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানোর মতো নিরর্থক এদের জীবন। দ্বিতীয় দল, যারা খানিকটা আত্মসমর্পণ করেছে। এই দ্বিতীয় অপেক্ষাকৃত ছোট দল প্রাপ্তবয়স্ক জীবনে পদক্ষেপ করার সময় আশা করে যে কোনোদিন সে সফল হবে। এরা নিজেদের প্রস্তুত করে, পরিশ্রম করে, পরিকল্পনা বানায়, তবে বছর 10 পরে যখন চারিদিকে বাধা বিপত্তি ও প্রতিদ্বন্দ্বিতা বেড়ে ওঠে, শীর্ষে পৌঁছানোর পথটা হয়ে ওঠে দুর্গম, তখন এই দল সিদ্ধান্ত নেয় যে বেশি সাফল্য কামনা করা নির্বুদ্ধিতা। এরা নিজেদের বোঝায় সাধারণ মানুষের তুলনায় আমি বেশি উপার্জন করছি, বাকিদের তুলনায় স্বচ্ছন্দে আছি, আর প্রতিযোগিতা বাড়িয়ে কি লাভ। আসলে এই দলটির মনে জেগে ওঠে আশঙ্কা, ব্যর্থতার ভয়, সামাজিক অনুমোদন, নিরাপত্তা হারানোর ভয়, যা রয়েছে তা হারানোর ভয়। এরা সন্তুষ্ট হয় না, কারণ মনে মনে এরা জানে যে এরা আত্মসমর্পণ করছে। এই দলে বহু প্রতিভাবান, বুদ্ধিমান মানুষ পাবেন, যারা হামাগুড়ি দিতে শিখেছে তবে দৌড়তে ভয় পায়। তৃতীয় দল, যারা কিছুতেই আত্মসমর্পণ করে না। এই দলটি সম্ভবত মাত্র 2 থেকে 3%।
এরা নিরাশাবাদী চিন্তাকে প্রশ্রয় দেয় না, দমনকারী শক্তির সামনে আত্মসমর্পণ করে না, হামাগুড়ি দিতে ভালোবাসে না। এরা সফল হয়, সাফল্যের জন্যই এরা বেঁচে আছে। যেহেতু এরা সবচেয়ে বেশি কৃতিত্ব পায়, তাই এরা সবচেয়ে সুখী। এই দলভুক্ত ব্যক্তির বার্ষিক আয় $15,000 এরও বেশি। নিজ নিজ ক্ষেত্রে এরা সেরা সেলসম্যান, এক্সিকিউটিভ, নেতৃত্ব স্থানীয় হয়ে ওঠে। জীবন এদের জন্য উৎসাহবর্ধক, এদের পরিতোষক দেয়, তাই এবার জীবনের মূল্য উপলব্ধি করে। এদের জন্য প্রতিটি দিন নতুন নতুন লোকজনের সঙ্গে মেলামেশা করার সুযোগ এদের কাছে রোমাঞ্চকর ও উপভোগ্য। সত্যি কথা বলতে আমরা সবাই এই তৃতীয় দলভুক্ত হতে চাই, যে দলের প্রতি বছর আগের চেয়ে আরো সফল হয়ে ওঠে, কাজ করে কৃতকার্য হয়, সুফল পায়। এই দলে ঢোকা ও থাকার জন্য আমাদের পরিবেশের দমনকারী শক্তির মোকাবিলা করতে হবে। প্রথম ও দ্বিতীয় দলের মানুষ কিন্তু অনিচ্ছাকৃতভাবে আপনার এগিয়ে যাবার পথে বাধা সৃষ্টি করতে পারে। একটা উদাহরণ দিই, মনে করুন আপনার অতি সাধারণ বন্ধু বান্ধবদের সামনে মনের কথা বলে বসলেন, আমি একদিন এই কোম্পানির ভাইস প্রেসিডেন্ট হবই। কি হবে তাতে? আপনার বন্ধুরা হয়তো ভাববে আপনি ঠাট্টা করছেন, আর যদি বা কেউ আপনার কথায় বিশ্বাস করে তাহলে সে বলবে, বেচারা, তোমার এখনো কত কিছু যে শেখা বাকি। আপনার অনুপস্থিতিতে হয়তো আপনাকে নিয়ে হাসি তামাশা করবে, আপনার মানসিক ভারসাম্য হারিয়েছে মনে করবে। এবার ধরুন ওই একই বক্তব্য একই আন্তরিকতার অকপটে আপনার কোম্পানির প্রেসিডেন্টকে বললেন, তার কি প্রতিক্রিয়া হবে? একটা বিষয় সুনিশ্চিত, উনি হাসবেন না, আপনাকে ভালো মতো পর্যবেক্ষণ করবেন, মনে মনে ভাববেন, এ কি সত্যি কথা বলছে, সত্যি তাই হতে চায়। আবার বলছি, উনি হাসবেন না, কারণ মহৎ ব্যক্তি, বড় মাপের মানুষ, বড় বিশাল ভাবনা চিন্তাকে কখনোই হেসে উড়িয়ে দেয় না। অথবা মনে করুন অতি সাধারণ কাউকে বললেন যে আপনি একদিন $50,000 বাড়ি কিনতে চান, তারা হয়তো হাসবে, এটা অসম্ভব মনে করবে। অথচ ওই একই কথা একজন মানুষকে বলুন যিনি $50,000 বাড়ির মালিক, তিনি মোটেও হাসবেন না, কারণ তিনি এটাকে অসম্ভব মনে করে না, কারণ তিনি তা সম্ভব করে তুলেছেন। মনে রাখবেন, যারা বলে কাজটা অসম্ভব তারা প্রায় অনিবার্যভাবে অসফল মানুষ। এরা নিজেদের কাজে কিছুই কৃতিত্ব অর্জন করতে পারেনি, তাই এরা ক্ষুদ্র, নগণ্য। এদের মতামত বিষের মতোই ক্ষতিকারক। যারা আপনাকে প্রমাণ করতে চায় যে সাফল্য অসম্ভব বস্তু, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। তাদের হতাশাব্যঞ্জক কথাগুলোকে চ্যালেঞ্জ মনে করে সেগুলি ভুল প্রমাণ করুন। আর একটা ব্যাপারে খুব সাবধান, খুব সতর্ক থাকতে হবে, এই হতাশাবাদীরা যেন আপনার সাফল্য পরিকল্পনাকে ভেস্তে না দেয়। এই হতাশাবাদীর বা নাবাদীরা সর্বত্র উপস্থিত, অন্যের উন্নতির পথে বাধা সৃষ্টি করে, এরা আনন্দ পায়। কলেজে কয়েকটি সূত্রে ডাব্লু আমরা সহপাঠী বন্ধু ছিল। ডাব্লু বন্ধু ছিল ভালো, অর্থের অনটন হলে সাহায্য করা বা অন্যান্য ছোটখাটো সাহায্যের ব্যাপারে সে মুক্ত হস্ত ছিল। এত সব গুণ থাকা সত্ত্বেও ডাব্লু জীবনের ব্যাপারেও ভবিষ্যতের বিষয়ে 100% তীব্র সমালোচক ছিল। সে ছিল এক খাঁটি নাবাদী। সে সময় আমি সোৎসাহ একটি খবরের কাগজের লেখিকার রচনা পড়তাম। ইনি আশা, অভিলাষা, জীবনে গঠনমূলক চিন্তাধারা ও সুযোগ ও ইত্যাদি বিষয়ে বিশেষভাবে লিখতেন। যখনই ডাব্লু আমাকে ওই লেখিকার রচনা পড়তে দেখত বা তার উল্লেখ শুনত, সে বলে উঠত, হে ভগবান দেব, কাগজের প্রথম পাতাটা পড়, ওখানেই পাবে জীবনের নির্ভেজাল সত্য। এই লেখিকা শুধু মিষ্টি মধুর কথা লিখে দুর্বল মানুষের মন জয় করার চেষ্টা করছে। যখনই আমরা ডাব্লু তার অর্থোপার্জনের অভিনব ফর্মুলা পেশ করত, ওর নিজের ভাষায়, দেব, আজকাল আয়ের মাত্র 3টে পদ আছে, এক কোণে ধনী মহিলাকে বিয়ে করো, অথবা বৈধ উপায়ে চুরি করতে শেখো, বা সঠিক লোকেদের সঙ্গে, অর্থাৎ যারা তোমার জন্য কিছু করতে পারবে তাদের সঙ্গে মেলামেশা করো। নিজের ফর্মুলার সমর্থনে ডাব্লু সবসময় উদাহরণ অস্ত্র প্রস্তুত রাখত। খবরের কাগজের প্রথম পাতার উদাহরণ দেখিয়ে বলতো,
হাজার হাজার শ্রমিকদের একজন নেতা শ্রমিক সংগঠনের টাকা নিয়ে পালিয়েছে। এমনই সব দুর্লভ সংবাদের খোঁজ থাকতো সে। যেমন ফলওয়ালা কোটিপতি মহিলাকে বিয়ে করেছে, সে এমন একজনকে চিনত যার পরিচিত জন আরো ধনবান ভদ্রলোককে চিনত। তাই এই প্রথম ভদ্রলোকটি এক সুবর্ণ সুযোগ পেয়ে বিশাল বড়লোক হয়ে উঠল। ডাব্লিউ বয়সে আমার চেয়ে বড় ছিল এবং ইঞ্জিনিয়ারিং বিষয়টিতে ভালো নম্বর পেত। ও ছিল আমার বড় ভাইয়ের মতো। ওর কথা শুনে আমি নিজেও সাফল্য সম্বন্ধে আমার মৌলিক আস্থা হারিয়ে ওর না ধর্মী জীবন দর্শনে প্রভাবিত হয়ে উঠেছিলাম। সৌভাগ্যক্রমে এক সন্ধ্যায় ডাব্লিউর সঙ্গে দীর্ঘ আলোচনার পর আমার সম্মিত ফিরে পাই। আমার মনে হলো আমি ব্যর্থতার ভাষা শুনছি। অনুভব করলাম ডাব্লিউ আমাকে বোঝাচ্ছিল না, নিজেই নিজেকে বোঝাচ্ছিল। তখন থেকে আমি ডাব্লিউকে নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে লক্ষ্য করতে শুরু করলাম। ওর কথাগুলি মেনে নেওয়ার বদলে ওকে পুঙ্খানুপুঙ্খভাবে লক্ষ্য করলাম। কেন ও এরকম ভাবনা চিন্তা করে, এই নিরাশাজনক চিন্তার পরিণাম কি হবে তা বোঝার চেষ্টা করলাম। আমার এই নাবাদী বন্ধু আমার ব্যক্তিগত গবেষণার বিষয়বস্তু হয়ে উঠল। দীর্ঘ 11 বছর ডাব্লিউর সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি। মাত্র কয়েক মাস আগে আমাদের দুজনেরই এক তৃতীয় বন্ধুর সঙ্গে ওর দেখা হয়। ডাব্লিউ ওয়াশিংটনের স্বল্প বেতনে ড্রাফটসম্যানের চাকরি করছে। বন্ধুকে প্রশ্ন করলাম ডাব্লিউর মধ্যে কোনো পরিবর্তন দেখেছে কিনা। না, একমাত্র পরিবর্তন যা চোখে পড়ল তা হলো ও আগের চেয়ে আরো বেশি হতাশাবাদী হয়ে উঠেছে। ওকে প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করতে হচ্ছে। ওর 4টে সন্তান, সামান্য বেতনে জীবনযাপন কষ্টকর হয়ে উঠেছে। অথচ ডাব্লিউ যা বিদ্যা বুদ্ধি তাতে 5 গুণ বেশি আয় করতে পারে, কিন্তু নিজের বুদ্ধিকে কাজে লাগাতে পারছে না। এরকম না ধর্মী লোকেরা সর্বত্র বিদ্যমান। কয়েকজন না ধর্মী মানুষের মনটা বড়, যেমন আমার বন্ধু ডাব্লিউ, যারা অন্যদের সাহায্য করতে চায়, কিন্তু কয়েকজন না ধর্মী মানুষ পরশ্রী কাতর, প্রতিহিংসা পরায়ণ হয়। যেহেতু এরা জীবনে এগিয়ে যেতে পারেনি, তাই আপনাকেও এগোয়ে দিতে চায় না। যেহেতু এরা নিজেদের অযোগ্য মনে করে, তাই এরা আপনাকেও অযোগ্য তুচ্ছ মানুষ করে তুলতে চায়। সতর্ক থাকুন, এইসব না ধর্মীদের পর্যবেক্ষণ করুন। এরা যেন আপনার সাফল্যের পরিকল্পনাকে কোনোভাবে ব্যাহত না করতে পারে। এবার এক তরুণ কর্মী জানালো সে নিজের কারপুল বদল করছে। সে বলল, অফিস যাতায়াতের সময় আমাদের এক সহকর্মী সারাক্ষণ শুধু কোম্পানির নিন্দা ও সমালোচনা করত। ম্যানেজমেন্ট যা কিছু করে তাতেই ভুল ত্রুটি খুঁজে বার করত। সুপারভাইজার থেকে ম্যানেজার পর্যন্ত সবার কাজে ওর দোষ খুঁজত। আমাদের পণ্যগুলি ওর জন্য ছিল অকেজ। সব পলিসিতে নাকি ত্রুটি ছিল। ওর মতে সবেতেই কিছু না কিছু ভুল ছিল। প্রতিদিন সকালে চাপা উদ্বেগ নিয়ে অফিসে ঢুকতাম, আর রোজ রাত্রে বাড়ি ফেরার পথে ওর 45 মিনিটের জ্ঞান বর্ষণ। আর সেদিনকার দোষগুলির হিসাব শুনে ঘরে ঢুকতাম বিষণ্ণ মন মরা হয়ে। শেষে আমি অন্য একটা কারপুলের সঙ্গে অফিস যাতায়াত শুরু করলাম। এতে অনেক পার্থক্য দেখছি। এখন আমি যাদের সঙ্গে যাতায়াত করি তারা আমাদের কর্মক্ষেত্রের দোষ গুণ 2 সমানভাবে বিচার করতে পারে। এই তরুণ তার পরিবেশটা বদলে দিয়েছিল। স্মার্ট, তাই না? নিঃসন্দেহে বন্ধু বান্ধব থেকে আপনার স্বভাব চরিত্রের যথাযথ বিচার করা যায়। সমমনোভাবাপন্ন মানুষ একসঙ্গে থাকে। সহকর্মীদের চিন্তাধারা একই রকমের হয় না। কয়েকজন আশাবাদী হয়, কেউ আবার হয় না। হতাশাবাদী অনেকে কাজ করতে হবে বলে কাজ করে, অনেকে আবার উচ্চাভিলাষী, তারা জীবনের অগ্রসর হতে চায় তাই কাজ করে। কয়েকজন সহযোগী বস এ সব কাজে ভুল খোঁজে, আবার কেউ হয় একাগ্র বিষয়মুখী। এরা জানে নেতৃত্বে পারদর্শী হয়ে ওঠার আগে সুদক্ষ অনুগামী হয়ে ওঠা প্রয়োজন। আহা, কি দারুণ কথা! আমরা যাদের সঙ্গে যুক্ত তাদের সরাসরি প্রভাব পড়ে আমাদের চিন্তা ভাবনায়। সুতরাং সঠিক সঙ্গী সাথী বেছে নিন। কর্মক্ষেত্রে কয়েকটা বিষয়ে সচেতন থাকতে হবে। সব দলেই রয়েছে এমন কিছু মানুষ যারা মনে মনে নিজেদের অক্ষমতা সম্বন্ধে সচেতন। এরা আপনার প্রগতির প্রতিবন্ধক হয়ে উঠতে চায়। বহু উচ্চাভিলাষী মানুষের কর্মদক্ষ ও ক্ষমতা সম্পন্ন হয়ে ওঠার
প্রয়াসকে ব্যঙ্গ করা, এমনকি ভয় দেখানো হয়। একথা অনস্বীকার্য যে কিছু ঈর্ষাপরায়ণ মানুষ আপনার উন্নতির আকাঙ্ক্ষা দেখে আপনাকে অপমানিত করার চেষ্টা করে। এটা কলকারখানায় প্রায় দেখা যায়। যে কর্মী উৎপাদক বৃদ্ধিতে আগ্রহী, বাকিরা তাকে অপছন্দ করে। সামরিক সেবায় যখন কোনো তরুণ সৈনিক অফিসারদের স্কুলে প্রবেশের প্রাণপণ চেষ্টা করে, নিরাশাবাদীরা তাকে নিয়ে হাসি ঠাট্টা করে। ব্যবসাতেও এমনই হয়। যখন অযোগ্য গুটি কয়েক মানুষ অন্যের পথে বাধা সৃষ্টি করে, হয়তো আপনিও দেখেছেন, হাই স্কুলে যে ছেলেটি পড়ার সুযোগের সদ্ব্যবহার করে ভালো নম্বর পায়, তার মূর্খ সহপাঠীরা তাকে জ্বালাতন করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে। কখনো কখনো দুঃখের বিষয়টি হলো, প্রায় এমন হয় ওই মেধাবী ছাত্রটিকে এমনভাবে অপদস্থ করা হয় যে সে ভাবতে শুরু করে, পড়া করা বুদ্ধিমান ভালো ছেলে হওয়াটা বুঝি বোকামি। এসব বিনাশকারী লোকেদের সম্পূর্ণ উপেক্ষা করুন, কারণ প্রায় দেখা যায় আপনার বিরুদ্ধে যে এরকম মন্তব্য করছে তা তেমন ব্যক্তিগত আক্রমণ নয়। এইসব মন্তব্য শুধুমাত্র বক্তার ব্যর্থতা ও হতাশার নিজস্ব অনুভূতির প্রতিফলন। এসব না ধর্মী হতাশাবাদী আপনাকে তাদের নিজেদের স্তরে টেনে নামিয়ে নিয়ে যেতে চাইবে, তা হতে দেবে না। যেমন জলে থাকা সত্ত্বেও হাঁসের পিঠ ভেজে না, তেমনভাবে তাদের কথায় প্রভাবিত হবেন না। প্রগতিবাদী মানুষের সংস্পর্শে থাকুন, তাদের সঙ্গে এগিয়ে যান। সঠিক পথে চিন্তা করলে আপনি কাজটা নিশ্চয়ই করতে পারবেন। একটি বিশেষ সতর্কীকরণ: পরামর্শের উৎস সম্বন্ধে সজাগ দৃষ্টি রাখবেন। বেশিরভাগ সংস্থায় কিছু স্বনিযুক্তপূর্ণ পরামর্শদাতা পাবেন। এরা সব জানতা এবং উপদেশ দেওয়ার ব্যাপারে অত্যুৎসাহী। আমি নিজে একবার এমন এক স্বাধীন উপদেষ্টাকে এক বুদ্ধিমান নতুন কর্মীকে অফিসের বিষয়ে উপদেশ দিতে শুনেছি। এখানে কারুর সঙ্গে বেশি মেলামেশা না করে নিজের মধ্যে গুটিয়ে থাকাই বুদ্ধিমানের কাজ। এখানকার লোকেরা তোমাকে চিনতে শুরু করলে দেখবে তোমার ঘাড়ি সব কাজ চাপিয়ে দেবে। বিশেষ করে মিজি বিভাগীয় ম্যানেজার সম্বন্ধে খুব সাবধান। যদি তার মনে হয় তোমার হাতে বেশি কাজ নেই, তাহলে তোমাকে দিয়ে সব কাজ করাবে। এই স্বনিযুক্ত উপদেষ্টা ভদ্রলোক 30 বছর যাবৎ কোম্পানিতে রয়েছে, অথচ কোনো উন্নতি হয়নি। উদ্যমী তরুণ কর্মীর উপযুক্ত পরামর্শদাতা বটে। যারা সত্যিকার পণ্ডিত ব্যক্তি, তাদের পরামর্শ নিন। সফল মানুষের সান্নিধ্য পাওয়া দুঃসাধ্য, এই ধারণাটা ভুল। এদের সঙ্গে আলাপ করা মোটেই দুঃসাধ্য নয়, বরং দেখা যায় যে সফল মানুষেরা বেশি নম্র ভদ্র হয়, সাহায্য করার জন্য প্রস্তুত থাকে। এরা যেহেতু নিজের কাজ ও সাফল্যের প্রতি নিষ্ঠাবান, তাই এরা কাজটাকে বাঁচিয়ে রাখতে চায়। এরা চায় এদের অবসর গ্রহণের পর যেন সুযোগ্য উত্তরসূরি কাজটাকে এগিয়ে নিয়ে যায়। সম্ভাব্য বড় মানুষ রায় অদ্ভুত অহংকারী হয়। ঘন্টায় $40 পারিশ্রমিক পাওয়া এক এক্সিকিউটিভ ব্যাপারটা স্পষ্টভাবে বুঝিয়েছিলেন। আমি কাজে সবসময় ব্যস্ত থাকি, তবে তাই বলে অফিসের দরজায় বিরক্ত করবেন না। কার্ড ঝুলিয়ে রাখি না। আমার প্রধান দায়িত্বগুলোর একটা হলো লোকেদের সঠিক পরামর্শ দেওয়া। কোম্পানির সকলকে আমরা নানা ধরনের ট্রেনিং দিয়ে থাকি, তবে ব্যক্তিগত পরামর্শ বা আমার ভাষায় শিক্ষালাভ করতে চাইলেই পাওয়া যায়। যে কেউ কোম্পানির বা ব্যক্তিগত সমস্যা নিয়ে এখানে উপস্থিত হতে পারে। আমি তাকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকি, বিশেষ করে যারা উৎসুক এবং নিজের কাজ ও সম্পর্কিত অন্যান্য কাজগুলি সম্বন্ধে সত্যিকার ইচ্ছা প্রকাশ করে। আমি তাদের সাহায্য করতে চাই। তবে উনি বললেন, যে বা যারা পরামর্শ পাওয়ার যোগ্য ও কাজের প্রতি একনিষ্ঠ নয়, তাদের জন্য বৃথা সময় নষ্ট করতে আমি রাজি না। প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে সেই বিষয়টির বিশেষজ্ঞ ব্যক্তিকে প্রশ্ন করুন। অসফল মানুষের পরামর্শ চাওয়া ক্যান্সারের চিকিৎসায় হাতুড়ে ডাক্তারের শরণাপন্ন হওয়ার মতোই বিপজ্জনক। আজকাল বহু এক্সিকিউটিভ কাউকে গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত করার আগে অবশ্য সেই আবেদকের স্ত্রীর সঙ্গে কথা বলে নেয়। একজন সেলস এক্সিকিউটিভ আমাকে ব্যাপারটা বুঝিয়েছিলেন। আমি দৃঢ় নিশ্চিত হতে চাই যে এই সম্ভাব্য সেলসম্যানের পাশে তার পরিবারের সম্পূর্ণ সমর্থন রয়েছে, যে পরিবার সহযোগিতা করতে প্রস্তুত। তার ভ্রমণসূচি, অনিয়মিত কাজের সময় ও বিপণন ক্ষেত্রে অন্যান্য আনুষঙ্গিক অসুবিধাগুলিতে
অসন্তোষ প্রকাশ করবে না। যে পরিবারের লোকজন ওই সেলসম্যানকে কঠিন পরিস্থিতিগুলি মোকাবিলা করার সম্পূর্ণ সমর্থন দেবে। আজকাল এক্সিকিউটিভরা বোঝেন যে সপ্তাহ শেষ ও বিকেল 6টা থেকে সকাল 9টার মধ্যে যা যা ঘটে তার সরাসরি প্রভাব এক্সিকিউটিভের সকাল 9টা থেকে বিকেল 6টার কাজে পড়ে। যার পারিবারিক জীবন সুখী শান্তিপূর্ণ সে অবশ্যম্ভাবীভাবে এমন কর্মীর চেয়ে বেশি সফল যার পারিবারিক জীবন তেমন সুখপ্রদ নয়। দুজন সহকর্মীর জন এবং মিল্টনের অবসর সময় কাটানোর চিরাচরিত প্রথা পর্যবেক্ষণ করা যাক। সপ্তাহ শেষে জনের মনের খোরাক যোগায় এসব। সাধারণত এক সন্ধ্যায় হয়তো সে মনের মতো কয়েকজন বন্ধুর সংসবে সময় কাটায়, আবার আরেক সন্ধ্যায় হয়তো বাইরে ঘুরতে যাওয়া, সিনেমা দেখা, সমাজ কল্যাণমূলক কাজে বা বন্ধুর বাড়িতে কাটানো। শনিবার সকালটা সে বয় স্কাউটের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে। শনিবার দুপুরটায় ঘরের কাজকর্ম করা হয়। প্রায় সে বিশেষ একটা কাজে ব্যস্ত থাকে, যেমন আজকাল সে বাড়ির পেছনের উঠোন তৈরি করছে। রবিবারের জন ও তার পরিবারের সদস্যরা বিশেষ কাজ করে। সম্প্রতি এক রবিবার তারা ট্রেকিং অর্থাৎ পাহাড়ে চড়তে গিয়েছিল, আর এক রবিবারে মিউজিয়ামে গিয়েছিল। কখনো কখনো এরা পাশের গ্রামে ঘুরতে যায়। নিকট ভবিষ্যৎ জনের গ্রামের দিকে কিছু ভূ সম্পত্তি কেনার ইচ্ছে আছে। রবিবার বিকেলে আরাম করে কাটে। জন বই পড়ে, সংবাদ শোনে। মোট কথা জনের সপ্তাহ শেষের দিনগুলি সুপরিকল্পিত, নানা আনন্দবর্ধক কাজে হইচই করে কাটে তার সময়। সুতরাং সে প্রচুর মনের খোরাক পায়। মিল্টনের মনের খোরাক জনের মতো সুসামঞ্জস্য নয়। সপ্তাহ শেষের কোনো পরিকল্পনা থাকে না। সাধারণত শুক্রবারের রাত্রায় মিল্টন ক্লান্ত হয়ে পড়ে, তবে তার স্ত্রীকে গতানুগতিক প্রশ্নটা করে আজ রাত্রে কি করা যায়, এবং তাদের পরিকল্পনার সেখানেই ইতি হয়। মিল্টন ও তার স্ত্রী খুব কম লোককে নিমন্ত্রণ করে, খুব কমই নিমন্ত্রিত হয়। মিল্টন শনিবার সকালে দেরি করে ঘুম থেকে ওঠে, বাকি দিনটা ঘরের কাজকর্ম করে কেটে যায়। শনিবার রাত্রে মিল্টন পরিবার সিনেমা দেখতে যায় বা টিভি দেখে। আর কি করা যায়? রবিবার সকালটা মিল্টন শুয়ে বসে কাটায়। রবিবার তারা বিল ও মেরির বাড়ি যায়, অথবা বিল ও মেরি মিল্টনের বাড়িতে আসে। একমাত্র বিল ও মেরির বাড়িতে মিল্টনদের নিয়মিত যাতায়াত রয়েছে। মিল্টনের সম্পূর্ণ সপ্তাহান্তে একঘেয়েমিতে কাটে। রবিবার সন্ধে হতে না হতে পরিবারের সবার মন মেজাজ খারাপ হয়ে যায়। তেমন ঝগড়া মারামারি হয়তো হয় না, তবে সবাই যেন মারমুখী হয়ে থাকে। মিল্টনের সপ্তাহ শেষের দিনগুলি হয় বিরক্তিকর, নিরানন্দ, রসহীন। মিল্টন আনন্দোচ্ছল মুহূর্তগুলি থেকে বঞ্চিত থাকে। জন ও মিল্টনের দুই পরিবারে কি ধরনের প্রভাব পড়ে? 2-1 সপ্তাহ হয়তো লক্ষণীয় প্রভাব পড়ে না, তবে কয়েক মাস বা বছরে এর বিপুল প্রভাব পড়ে। জনের পরিবেশের প্রভাবে সে তরতাজা অনুভব করে, তার কল্পনা শক্তি বৃদ্ধি পায়, নতুনভাবে চিন্তা ভাবনা করে। তার অবস্থা অনেকটা পরিপুষ্ট খেলোয়াড়ের মতো। মিল্টনের পরিবেশের প্যাটার্নে সে থাকে অপরিতৃপ্ত, তার চিন্তা শক্তি ব্যাহত হয়। কোনো খেলোয়াড়কে শুধুই মিষ্টি বা বিয়ার খাওয়ালে যেমন হয়, মিল্টনের অবস্থাটা অনেকটা সেরকম। আজকে জন ও মিল্টন একই স্তরে রয়েছে, তবে আগামী দিনে ওদের মধ্যে ব্যবধান বেড়ে যাবে। জন এগিয়ে যাবে। আপাত দৃষ্টিতে দেখলে হয়তো অনেকে বলবেন জনের কাজের ক্ষমতা মিল্টনের তুলনায় বেশি, তবে আমরা যারা জানি তারা এর আসল ব্যাখ্যা দিতে পারবো, অর্থাৎ মনের খোরাকের তফাৎ। কৃষক জানে বেশি সারে উৎপাদন বৃদ্ধি হয়, সেই একই রকম আরো সুফল পেতে হলে ভাবনা চিন্তায় সঠিক খোরাক যোগান দরকার। আমি আমার স্ত্রী এবং আরো 5টি দম্পতি গত মাসে এক সুন্দর সন্ধ্যায় একটি ডিপার্টমেন্ট স্টোরে এক্সিকিউটিভ ও তার স্ত্রীর অতিথি ছিলাম। বাকি অতিথিরা চলে যাওয়ায় অল্প সময় পরে আমরা সেখান থেকে রওনা হই। সারা সন্ধ্যা আমার মনে একটা প্রশ্ন ঘুরছিল। আমাদের সুপরিচিত গৃহকর্তাকে প্রশ্ন করলাম। সন্ধ্যা আসরটা ভারী সুন্দর ছিল, তবে একটা ব্যাপার বুঝলাম না। আশা করেছিলাম এখানে অধিকাংশ রিটেল এক্সিকিউটিভের সঙ্গে দেখা সাক্ষাৎ হবে। তোমার অতিথিরা তো নানা ক্ষেত্রে কর্মরত দেখছি, কেউ লেখক, কেউ ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, অ্যাকাউন্টেন্ট, শিক্ষক রয়েছে দেখলাম। হেসে সে জবাব দিল, কথাটা সত্যি, আমি প্রায় রিটেলে লোকেদের নিমন্ত্রণ করি, তবে হেলেন ও আমার দুজনেরই মনে হয়
বিভিন্ন পেশার লোকেদের সঙ্গে মেলামেশা করাটা বেশ রোমাঞ্চকর। আমার মনে হয় শুধুই নিজের পরিচিত জগতের সঙ্গে মেলামেশা করলে আমরা কুয়োর ব্যাঙ হয়ে যাই। তাছাড়া উনি বললেন, মানুষকে নিয়েই আমার কারবার। প্রতিদিন নানা পেশা, নানা ক্ষেত্রের লোকজন আমাদের স্টোরে আসে। আমি তাদের ব্যাপারে, তাদের ধ্যান ধারণা, শখ, চিন্তাধারা সম্বন্ধে যত বেশি জানবো, ততই উপযুক্ত পণ্য তাদের জন্য উপস্থিত করতে পারবো। তারাও সেসব জিনিস কিনবে। আপনার সামাজিক পরিবেশ প্রথম শ্রেণীর করে তোলার কয়েকটা উপায় বলি। 1. নতুন দলের সঙ্গে মেলামেশা করুন। একটি ছোট্ট দলে নিজের সামাজিক পরিবেশ সীমায়িত রাখলে তা নীরস, বিরক্তিকর, একঘেয়ে হয়ে যায়। আরেকটা জরুরি বিষয় হলো সাফল্যের জন্য প্রয়োজন মানুষ চেনা। একটি ছোট্ট পরিধিতে নিজেকে বন্দি রেখে মানুষ চেনার প্রয়াসটা অনেকটা ছোট একখানা বই পড়ে অঙ্ক শেখার মতো। নতুন বন্ধুত্ব গড়ে তুলুন, নতুন সংগঠনে যোগ দিন, আপনার সামাজিক পরিস্থিতি বিস্তৃত করুন। তাছাড়া যে কোনো জিনিসের মতোই মানুষের বৈচিত্র্য, বিবিধতা জীবনে নতুন স্বাদ আনে, জীবনকে ব্যাপক দিশা দেয়, মনের রসদ যোগায়। 2. এমন কিছু বন্ধু তৈরি করুন যাদের মতামত আপনার থেকে সম্পূর্ণ ভিন্ন। আজকালকার জগতে সংকীর্ণ মনোভাবাপন্ন মানুষের ভবিষ্যৎ অন্ধকারময়। যে মানুষটা সব দিক বিচার করে দেখতে পারে, সেই কাজে দায়িত্ব, ভার ও পদমর্যাদা পায়। যদি আপনি রিপাবলিকান পার্টিতে সমর্থন করেন, তাহলে আপনার কয়েকজন বন্ধু যেন ডেমোক্রেট হয়। এইভাবে উল্টোটাও প্রযোজ্য। ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বী মানুষের সঙ্গে মেলামেশা করুন, বিপরীতমুখীদের সঙ্গে আলাপ করুন, তবে লক্ষ্য রাখবেন এরা সবাই যেন সম্ভাবনাময় বিচক্ষণ ব্যক্তি হয়। 3. এমন বন্ধু বাছাই করুন যারা তুচ্ছ অপ্রয়োজনীয় বিষয়গুলির ঊর্ধ্বে উঠতে পারে, যারা আপনার ধ্যান ধারণা ও কথাবার্তার চেয়ে আপনার বাড়ির ক্ষেত্রফল অথবা আপনার কাছে কোনো যন্ত্রপাতি আছে কোনোটিই নেই সে ব্যাপারে বেশি আগ্রহী। তারা তুচ্ছ বিষয়কে গুরুত্ব দেয়। আপনার মল নির্মল রাখুন। এমন বন্ধু খুঁজে নিন যারা গঠনমূলক কাজে আগ্রহী, যারা আপনার সত্যিকার সাফল্য চায়। আপনার বন্ধুরা যেন আপনার পরিকল্পনা, আপনার ধ্যান ধারণা, ভাবনায় নতুন প্রাণের সঞ্চার করে। তা না করে যদি তুচ্ছ নগণ্য মানুষকে নিজের নিকটতম বন্ধু করে তোলেন, আপনি নিজেও ক্রমশ তুচ্ছ চিন্তা ভাবনা করতে শুরু করবেন। আমরা বিষ সচেতন, শরীরে বিষ সচেতন জাতি। প্রতিটি রেস্তোরাঁর মালিক খাদ্য দূষণ সম্বন্ধে সজাগ দৃষ্টি রাখে। দু একটা খাদ্য দূষণের ঘটনা ঘটলেই তাদের গ্রাহক পালিয়ে যাবে। জনসাধারণকে সব রকমের দূষণ ও বিষক্রিয়ার হাত থেকে সুরক্ষিত রাখার হাজার হাজার আইন কানুন রয়েছে। বিষাক্ত জিনিসপত্র সবসময় ছোট ছেলে মেয়েদের নাগালের বাইরে রাখা হয় বা রাখা উচিত। আমরা শরীরকে বিষক্রিয়া থেকে নিরাপদ রাখার সব রকম চেষ্টা করি, এটা খুবই ভালো কথা। অথচ আরেকটা আরো ভয়াবহ বিষক্রিয়া আছে, মনের বিষক্রিয়া, অর্থাৎ অতি চেনা পরচর্চা। মনের এই বিষ শরীরের বিষ থেকে একটু আলাদা। এতে মনে প্রভাব পড়ে ও প্রভাবটা মৃদু হয়। বিষাক্রান্ত মানুষটি অনেক সময় বিষক্রিয়ার ব্যাপারে জানতেই পারে না। যদিও খুবই ধীরে ধীরে এর প্রভাব পড়ে, তবে মনে বিষ বিপুল পরিমাণে ক্ষতি হয়। এতে আমাদের চিন্তাধারা সংকীর্ণ হয়ে পড়ে। আমরা তুচ্ছ বিষয়ে অযথা গুরুত্ব দিই। এতে মানুষ সম্বন্ধে বিকৃত ধারণার সৃষ্টি হয়, কারণ এগুলি সত্য ভিত্তিক নয়। এতে তথ্যগুলিকে বিকৃত করে দেওয়া হয়। যখনই আমাদের পরনিন্দার বিষয়বস্তু ব্যক্তিটির সঙ্গে দেখা হয়, আমরা অপরাধ বোধে আক্রান্ত হই। মনে বিষের রয়েছে 0% সঠিক ভাবনা চিন্তা, 100% ভুল ভাবনা চিন্তা। শুধু মহিলারা পরনিন্দা পরচর্চা করে, এই সর্ববিদিত ধারণাটি সম্পূর্ণ ভিত্তিহীন। প্রতিদিন বহু পুরুষই আংশিকভাবে বিষাক্ত পরিবেশে বসবাস করে। বহুদিন বহু পুরুষের পরনিন্দা উৎসবের বিষয়বস্তু হলো বসের বৈবাহিক জীবনের সমস্যা বা আর্থিক সমস্যা। জন এর বদলির ভাবনা, টমের প্রতি বিশেষ পক্ষপাতিত্বের কারণ এবং নতুন লোকে কাজে নেওয়ার আসল উদ্দেশ্য। পরচর্চার গৈরিক চন্দ্রিকা হয় অনেকটা এরকম, শুনলাম না, তা কেন? অবাক হওয়ার কিছুই নেই, এ তো হতোই। আরে একেবারে ভেতরকার কথা। আমাদের মনের পরিবেশের এক বড় অংশ কথোপকথন। কিছু কথোপকথন সুস্থ, আনন্দদায়ক, যা শুনে প্রেরণা পাওয়া যায়। বসন্তের উজ্জ্বল সকালে হাঁটতে যাওয়ার মতো
কয়েকটা কথোপকথন শুনে নিজেকে বিজয়ী মনে হয়, আবার কিছু কথোপকথন শুনে মনে হয় বিষাক্ত, রেডিও অ্যাক্টিভ পথে হেঁটে চলেছে। শ্বাসরুদ্ধ হয়ে ওঠে মানুষ, হতাশ, পরাজিত অনুভব করে। পরচর্চা মানেই অন্যের বিষয় নিন্দা সমালোচনা করা, এবং যে এই মনের বিষে আক্রান্ত হয় সে প্রথম থেকেই এই পরচর্চা উপভোগ করে, অন্যের নিন্দা বা সমালোচনা করে সে এক অদ্ভুত আনন্দ পায়, অথচ বোঝে না যে সফল মানুষের চোখে সে ক্রমশ অপ্রিয়, অবিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। বন্ধুর সঙ্গে বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের বিষয়ে একটি আলোচনায় সময় সেদিন এরকম এক বিষাক্ত মনোভাবের ভদ্রলোক এসে উপস্থিত। যেই এই বেরসিক ভদ্রলোক আমাদের আলোচনার বিষয়টিকে জানতে পারলেন, ফ্র্যাঙ্কলিনের ব্যক্তিগত জীবনের মুখরোচক কথা, অবশ্যই নিন্দাসূচক মন্তব্য শুরু করলেন। এ কথা সত্যি যে ফ্র্যাঙ্কলিন ছিলেন এক অসাধারণ ব্যক্তিত্ব, এবং তখনকার অষ্টাদশ শতাব্দীতে যদি কলঙ্ক কুৎসার তেমন কোনো পত্রিকা থাকতো তাহলে উনি নিঃসন্দেহে শিরোনামে থাকতেন। তবে আমরা তখন বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করছিলাম না। তাছাড়া ভেবে নিশ্চিন্ত হলাম যে উপস্থিত সবার পরিচিত কোনো ব্যক্তিত্বকে নিয়ে তখন আলোচনা করা হচ্ছিল না। অন্যের বিষয়ে আলোচনা করুন, তবে তা যেন পরনিন্দা পরচর্চার পৌঁছে না যায়। আর একটা কথা স্পষ্ট করা দরকার, সব আলোচনা পরচর্চা না। তর্কাতর্কি কাজের বিষয়ে আলোচনা, চলতি হওয়া বিষয়ে কথা বলা সবই জরুরি। গঠনমূলক আলোচনা মহৎ উদ্দেশ্য সাধন করতে পারে। এই পরীক্ষার সাহায্যে আপনার মধ্যে নিহিত পরচর্চার প্রবণতা যাচাই করতে পারেন। আমি কি অন্যের ব্যাপারে গুজব রটাই? আমি কি সবসময় অন্যদের ব্যাপারে ভালো কথা বলি? আমি কি কুৎসা সম্বন্ধে কলঙ্কের গল্প শুনতে ভালোবাসি? শুধুমাত্র তথ্যের ভিত্তিতে আমি অন্যদের যাচাই করি কি? আমি কি গুজব শোনার ব্যাপারে অন্যদের উৎসাহী করে তুলি? আমি কি কাউকে বলো না কিন্তু দিয়ে কথা শুরু করি? একান্ত গোপন কথার গোপনীয়তা রক্ষা করতে পারি কি? অন্যের বিষয়ে আমার মন্তব্যের জন্য আমি কি অপরাধ বোধে ভুগি? সঠিক উত্তর তো সবাই জানে। এই কথাটা একবার ভালো মতো চিন্তা করে দেখুন। একটা কুড়াল দিয়ে আপনার পড়শির আসবাবপত্র সব ভেঙে দিতে পারলে কি আপনার আসবাবপত্র বেশি সুন্দর দেখাবে? মোটেই না। তেমনি অন্যের নিন্দা করে কুৎসা রটিয়ে নিজেকে মহান প্রমাণ করা যায় না। প্রথম শ্রেণীভুক্ত হয়ে উঠুন, সব কাজে সেরা পথটা বেছে নিন। এমনকি যে পণ্য বা সেবা ব্যবহার করবেন তাও যেন সবচেয়ে সেরা হয়। প্রথম শ্রেণী মানুষের মতো ভাবনা চিন্তা করার যে নির্ভেজাল উপযোগিতা রয়েছে তা বোঝাতে গিয়ে একবার একদল শিক্ষানবিশদের ব্যক্তিগত জীবনে পয়সা বাঁচানোর মানসিকতার উদাহরণ দিতে বলেছিলাম। কয়েকটা নমুনা জানালাম। এক অচেনা দোকান থেকে কম দামি স্যুট কিনেছিলাম, ভাবলাম দারুণ লাভ করেছি, কিন্তু স্যুটটা মোটেই ভালো ছিল না। আমার গাড়িতে নতুন অটোমেটিক ট্রান্সমিশনের দরকার ছিল। অনুমোদিত ছোট্ট একটা গ্যারেজ অনুমোদিত ডিলারের চেয়ে $25 কম দামে গাড়ি সারাতে রাজি হয়, কিন্তু ওই নতুন ট্রান্সমিশন 1800 মাইলের বেশি টেকেনি। তাছাড়া ওই গ্যারেজ আবার সেটা সারাতেও রাজি হয়নি। বেশ কয়েক মাস যাবৎ 2-4 পয়সা সাশ্রয়ের জন্য আমি একটা কম দামি হোটেলে খাওয়া দাওয়া করেছিলাম। জায়গাটা অপরিচ্ছন্ন, খাবার অখাদ্য, আর আতিথেয়তা, যদি তাকে আতিথেয়তা বলা যায়, আর গ্রাহক দুই তথই বচন। একদিন এক বন্ধু আমাকে টেনে নিয়ে গেল শহরের এক সেরা রেস্তোরাঁয় লাঞ্চ করতে। ওকে বিজনেসম্যান লাঞ্চের অর্ডার দিতে দেখে আমিও তাই দিতে বললাম। অবাক হয়ে দেখলাম আমি যে দামে খাবার খাই তার চেয়ে সামান্য বেশি দাম দিয়ে পেলাম স্বাদু খাবার, সুন্দর আতিথেয়তা, সুন্দর পরিবেশ। ভালো শিক্ষা হয়েছিল সেদিন। এমন অনেকেই অনেক কিছু বললেন, এমনকি একজনও একথাও বললেন যে সস্তার অ্যাকাউন্টেন্ট পেতে গিয়ে তিনি ব্যুরো অফ ইন্টারনাল রেভিনিউর কবলে পড়ে গিয়েছিলেন। আরেকজন সস্তার ডাক্তারের কাছে চিকিৎসা করাতে গিয়েছিল, পরে বুঝতে পারে যে ডাক্তার তার সঠিক রোগটা ধরতেই পারেনি। আরও অনেকটা বাড়িঘর মেরামত, হোটেল, অন্যান্য পণ্য ও সেবায় সস্তার 3 অবস্থার নানা উদাহরণ দিলেন। আমাকে অবশ্য প্রায় প্রথম শ্রেণী আমার সাধ্যাতীত অজুহাতটা শুনতে হয়। এর সবচেয়ে সহজ সরল উত্তর, প্রথম শ্রেণী ছাড়া অন্য সব কিছুই আপনার সাধ্যের বাইরে। বাস্তবিকই প্রথম শ্রেণী জিনিসেই সাশ্রয়ী হয়। প্রচুর পরিমাণ আজে বাজে জিনিস কেনার বদলে
গুটি কয়েক সেরা জিনিস রাখা শ্রেয়। যেমন 3 জোড়া জুতোর চেয়ে 1 জোড়া ভালো জুতো থাকলেই বেশি লাভবান হবেন। মানুষ গুণমান দেখে একে অপরের মূল্যায়ন করে, কখনো হয়তো আমাদের অবচেতনেই এমন হয়। তাই জিনিসের গুণগুলি দেখুন, লাভবান হবেন। তাছাড়া এতে অনেক সময় সস্তা জিনিসের চেয়ে বেশি সাশ্রয় হয়। এমন পরিবেশ তৈরি করুন যা আপনাকে সফল করে তুলবে। 1. পরিবেশ সচেতন হয়ে উঠুন। শরীরের মতোই মনের জন্য সঠিক খোরাক চাই। 2. পরিবেশ যেন আপনাকে সপক্ষে কাজ করে, বিপক্ষে নয়। দমনকারী শক্তি অর্থাৎ নিরাশাবাদী মানুষগুলি যেন আপনাকে হারাতে না পারে। 3. যারা তুচ্ছ চিন্তা ভাবনা করে তারা যেন আপনার পথে বাধা না হয়। পরশ্রী কাতর হিংসুটে মানুষ আপনাকে হোঁচট খেতে দেখলে খুশি হয়, তাদের সেই সুখ উপভোগ করার সুযোগ দেবেন না। 4. সফল মানুষের পরামর্শ নিন। আপনার ভবিষ্যৎ খুবই গুরুত্বপূর্ণ। ব্যর্থ শনিযুক্ত সব জানতা জ্ঞানদাতাদের প্রশ্রয় দেবেন না। 5. মনের রসদের যেন অভাব না হয়। প্রচুর পরিমাণ মনের রসদ চাই। নতুন দল, নতুন মানুষের সঙ্গে মেলামেশা করুন। নতুন উৎসাহবর্ধক কাজে অংশ নিন। 6. মনকে বিষিয়ে যেতে দেবেন না। পরনিন্দাকে প্রশ্রয় দেবেন না। অন্যের বিষয়ে আলোচনা করুন, তবে শুধুই ভালো কথা বলবেন। 7. সব কাজে প্রথম শ্রেণীতে থাকবেন। বাকি সব কিছুই আপনার সাধ্যাতীত। এতক্ষণ ধরে পুরো অডিওটি শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আবারও প্রমাণ করলেন যে আপনি একজন আশাবাদী মানুষ, স্বপ্ন দেখতে ভালোবাসেন। শুধু স্বপ্নগুলোকে কি উপায়ে পূরণ করা যায় তার পথ আপনি খুঁজে চলেছেন আজও। তাই আমার তরফ থেকে আপনাকে বিশেষ অনুরোধ, আপনি সঙ্গে থাকুন আমাদের। আমরা প্রত্যেকটি অধ্যায় ধীরে ধীরে আপনাদের জন্য নিয়ে আসব। আপনাদের সফলতা আমাদের একান্ত কাম্য। পরবর্তী অধ্যায় শোনার জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি।